নমস্কার দর্শক বন্ধুরা, রেফ্লোর্স বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে সোমনাথ। মুম্বাইয়ের কাছে 1-0 হেরে মোহনবাগানের যে টাইটেল রেস, এটাতে অবশ্যই একটা বড় ধাক্কা খেলো মোহনবাগান। শেষ দু ম্যাচে 1 পয়েন্ট মাত্র, শেষ দু ম্যাচে 1 পয়েন্ট, যেখান থেকে হয়তো মোহনবাগানের টিম, যারা মোহনবাগানের মতন টিম যারা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দাবিদার, চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা লড়াই করছে। কারণ এখনও প্রথম প্রেস কনফারেন্সের কথা আমার মনে রয়েছে, সার্জিও লোবেরা তিনি কিন্তু বলেছিলেন যে এই টিমটার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু সমস্ত রকম এলিমেন্ট রয়েছে এবং আমরা মাঠে নামি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আমরা মাঠে নামি প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য, আমরা মাঠে নামি যদি এক গোল আমরা হজম করি, আমরা সেখানে 2 বা 3টে গোল দেওয়ার জন্য আমাদের এই টিম মাঠে নামবে। কিন্তু শেষ দুটো ম্যাচে সেই মোহনবাগানকে কিন্তু দেখা যায়নি। আজকের ম্যাচের পর অবশ্যই মোহনবাগান ড্রেসিং রুমে প্রচুর প্রশ্ন ঘুরপাক খাবে কোচের স্ট্র্যাটেজি নিয়ে, কোচের সাবস্টিটিউশন নিয়ে, এবং মোহনবাগানের মতন এরকম যে একটা টিম যাদের এত ভালো স্কোয়াড ডেপথ, সেই রিসোর্সটা কি ঠিকঠাক মতনভাবে ব্যবহার হচ্ছে, এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরপাক খেতে থাকবে। কিন্তু অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা আপনাদেরকে দিয়ে দিই যে এবার ইন্টারন্যাশনাল ব্রেক, এরপরে মোহনবাগান ইন্টারন্যাশনাল ব্রেকের আগে এটাই আজকে মোহনবাগানের শেষ ম্যাচ ছিল। মোহনবাগান যদি 1 পয়েন্টও হয়তো নিতে পারতো এই ম্যাচ থেকে, তাহলে হয়তো টেবিলের শীর্ষস্থানের থেকেই হয়তো ইন্টারন্যাশনাল ব্রেকে যেতে পারতো। বাট আনফর্চুনেটলি মুম্বাই সিটি এফসি এক্লিপসড মোহনবাগান দ্য টপ অফ দ্য টেবিল ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে। এবং ইন্টারন্যাশনাল ব্রেক থেকে ফেরত আসার পরই মোহনবাগানের জন্য একটা কঠিন ম্যাচ, জামশেদপুর ম্যাচ। মোহনবাগান ক্যাম্পে আপাতত ছুটি দেওয়া হয়েছে 25 তারিখ অবধি। আপনারা জানেন ইন্টারন্যাশনাল ব্রেকে সকলেরই কিন্তু ছুটি পাওয়ার কথা ছিল, এবং মোহনবাগান আবার 26 তারিখ থেকে সব কিছু ঠিকঠাক থাকলে আবার 26 তারিখ থেকে সমস্ত বিদেশিরা আবার কলকাতায় চলে আসবে এবং তারপর আবার তারা আইএসএলের প্রস্তুতিতে কিন্তু নেমে পড়বে। কিন্তু আজকের ম্যাচের প্রথম পয়েন্ট অবশ্যই ভালপুইয়া, কারণ ভালপুইয়ার এটা একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন। সোমনাথ, কি আপডেট পাওয়া গেল প্রেস কনফারেন্স থেকে? একদম ম্যাচের শেষে যে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স হয়, সেখানে কিন্তু পিটার ক্র্যাটলিকে জিজ্ঞেস করা হয়েছিল এই ভালপুইয়ার আপডেটটা নিয়ে, যে হঠাৎ করে ভালপুইয়া যেহেতু আগের ম্যাচে একটা রেড কার্ড দেখে, আজকের ম্যাচে তাকে কেন দেখা গেল বা কেন তিনি প্লেইং 11-এ ছিলেন। তখন কিন্তু পিটার ক্র্যাটলি বলেন যে ইন্টারকাশির বিরুদ্ধে যে ম্যাচটা ছিল, ভালপুইয়ার যে একটা তিনি হেডবাট দিয়েছিলেন ইন্টারকাশির যে প্লেয়ার স্ট্রাইকার আপনারা জানেন, তাকে একটা হেডবাট দিয়েছিলেন, কারণ একটা রেশিয়াল অ্যাবিউজ হয়েছিল ভালপুইয়ার এগেনস্টে, এবং সেই জিনিসটা এআইএফএফ কিন্তু খুব স্ট্রিক্টলি দেখে। এবং তারপরে কিন্তু আজকে সকালে জানা যায় যে ভালপুইয়ার যে সাসপেনশনটা ছিল সেটা কোথাও না কোথাও ঠিক না, এবং সেই রেশিয়াল অ্যাবিউজের যে একটা কনসিকুয়েন্স ভালপুইয়ার পেয়েছিল, সেটা কিন্তু বলতে পারেন যে একটা কনসোলেশন হিসেবে কিন্তু সেই রেড কার্ডটা সরিয়ে দেওয়া হয়। এবং আজকে কিন্তু সকালেই জানতে পারে পিটার ক্র্যাটলি এবং মুম্বাই ম্যানেজমেন্ট যে ভালপুইয়া কিন্তু অ্যাভেলেবেল ফর টু নাইটস ম্যাচ, এবং সেখানে কিন্তু আজকে ভালপুইয়া খেলেন। এবং পাশাপাশি পিটার ক্র্যাটলি কিন্তু আরও বললেন যে, যেটা রাহুল দা একটু আগে বলে, যে মোহনবাগানের যে বেঞ্চ স্ট্রেংথ, মোহনবাগানের যে স্টার স্টাডেড টিম, সেটাই কিন্তু তিনি বলে যে মোহনবাগান এক কথায় দুর্ধর্ষ টিম, তাদের কোন প্লেয়ার ছেড়ে কোন প্লেয়ারকে আমি আটকাবো সেটাই আমরা ভাবছিলাম। এবং আজকের যে হোমওয়ার্কটা মুম্বাই করে এসেছে সেটা যে সাকসেসফুল হয়েছে, মোহনবাগান এটাতে আটকে যে গেছে, এটাতে তিনি কিন্তু খুবই খুশি। এবং পুরো যে ঐক্যবদ্ধভাবে মুম্বাই টিমটা আজকে খেলেছে, এবং ম্যাচের পরে তারা সেলিব্রেটও করছিল, কারণ এই ফিফা ব্রেকের আগে কিন্তু মুম্বাই টেবিলের শীর্ষে শেষ করলো। তো এটা অবশ্যই একটা বড় বুস্ট মুম্বাইয়ের মতো দলের জন্য, যারা হয়তো বাজেট কনস্ট্যান্টের জন্য এবার সেভাবে ভালোভাবে দল বানাতে পারেনি, বাট যেটুকুনি বানিয়েছে, মাত্র 4টে বিদেশি তারা নিয়েছে, বাট তারা যতজন আছে এই স্কোয়াডে তারা কিন্তু তাদের সম্পূর্ণটা উজাড় করে দিচ্ছে। এবং অবশ্যই সেই যে পারফরমেন্সটা, এটাতে কিন্তু পিটার ক্র্যাটলি খুবই খুশি আজকের ম্যাচের পর। একেবারে তাই। এবং দ্বিতীয় পয়েন্ট অবশ্যই সেট পিসে কিন্তু গোল হচ্ছে না মোহনবাগান। এবছর আমরা যদি আইএসএল দেখি, খুব কম গোল মোহনবাগান করেছে সেট পিস থেকে। অবশ্যই যদি মনে পড়ে তাহলে ফার্স্ট ম্যাচেই টম আর্লেট তিনি বেঞ্চ থেকে উঠে এসে সেট পিস কর্নার থেকে তিনি হেডে গোল করেন, কিন্তু তারপর কিন্তু সে এবার সেট পিস থেকে গোল করতে দেখা যাচ্ছে না মোহনবাগানের। মডার্ন ফুটবল আমরা যেখানে দেখছি ওয়ার্ল্ডের বেশিরভাগ লিগেই সেট পিসটাকে ইউটিলাইজ করছে যে কোনো কোচ, কারণ এখন ফুটবল না প্রচুর প্রেডিক্টেবল হয়ে গেছে। যে কোনো ম্যাচে অপোনেন্ট টিমের কোচ, এবং যখন মোহনবাগান যারা টাইটেল কন্টেন্ডারের মতন টিমের এসে যখনই কোনো টিম খেলতে নামে, তখন অবশ্যই তারা কিন্তু অনেক একেবারে ভালো রকম প্রিপারেশন নিয়ে খেলতে নামে, ভালো রকমভাবে হোমওয়ার্ক করে নামে, পুরো টিমটাকে কিন্তু তারা দেখে নামে। এবং এখন প্রচুর আধুনিক যুগ, প্রচুর ভিডিওস, সব কিছু দেখে তাদের অ্যানালিস্টদেরও এখন কাজ অনেকটা বেড়ে গেছে। এবং সেই কারণে প্রিমিয়ার লিগেও আপনারা দেখবেন, প্রিমিয়ার লিগে কিন্তু মার্জিনটা অনেক কম থাকে। যখন ফার্স্ট মানে টেবিলের টপের দিকে টিমদের সাথে যখন রেলিগেশন ফাইট করা টিমদেরও ব্যাটল হয়, তখনও দেখবেন একটা টাফ ফাইট হয়। এই কারণে, কারণ এখন অনেক প্রেডিক্টেবল হয়ে গেছে ফুটবলটা, এবং সেই কারণে এই সেট পিস, থ্রো, এগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করে প্রিমিয়ার লিগের কোচেরা। আবার বাকি লিগও এখন যদি আপনারা দেখেন, প্রিমিয়ার লিগ বা অন্যান্য লিগ, সেট পিস বা থ্রো থেকে কিন্তু এখন অনেক গোল হচ্ছে। কিন্তু মোহনবাগানে যদি আমরা দেখি, সেট পিস থেকে কিন্তু গোল সেরকমভাবে হচ্ছে না, এবং সেটা একটা বড় চিন্তার কারণ। আজকে প্রেস কনফারেন্সে বললেন কোচ সার্জিও লোবেরা যে আমরা প্রায় 15টা না 16টা কর্নার পেয়েছি আজ, কিন্তু সেখান থেকে একটা গোল না পাওয়া
অবশ্যই একটা বড় চিন্তার কারণ। কিন্তু ট্রেনিং রাউন্ডে কিন্তু সেট পিস নিয়ে যথেষ্ট কাজ করা হচ্ছে মোহনবাগানের। আমরা প্রত্যেকটা ট্রেনিং সেশনেই দেখছি সপ্তাহে এরকম 2-3 বার সেট পিস প্র্যাকটিস করাতে সার্জিও লোবেরা, কিন্তু তাও কোথাও গিয়ে সেট পিসে কিন্তু গোল আসছে না। গত বছর আমরা যদি দেখি মোহনবাগান কিন্তু প্রচুর গোল করেছে সেট পিস থেকে, কখনো সুভাশিস বোস, কখনো অ্যালবার্টো রড্রিগেজ, কখনো টম অলরেড। ডিফেন্ডাররাও কিন্তু গোল করে গেছে, সুতরাং সেখানে যেদিনকে স্ট্রাইকাররা গোল করেনি সেখানে পূরণ করে দিয়েছে ডিফেন্ডাররা। কিন্তু কোথাও গিয়ে এবার সেই সাপোর্টটা কিন্তু পাচ্ছে না মোহনবাগান, এবং সেটাই অবশ্যই একটা বড় কারণ শেষ 2 ম্যাচে জয় না আসা মোহনবাগানের জন্য। এবং অবশ্যই আমাদের থার্ড পয়েন্ট হবে মোহনবাগানের মতো একটা স্কোয়াড, এত রিসোর্স রয়েছে, বেঞ্চ স্ট্রেংথ রয়েছে, কোথাও গিয়ে কি মনে হয় যে কোচ লোবেরার তার যে রিসোর্স রয়েছে সেটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারছেন না এখনও পর্যন্ত? আমি জানি এটা তার ফার্স্ট সিজন, এখনও সেভাবে দলটাকে তিনি ঠিকঠাকভাবে দেখে নিতে পারছেন না তিনি। দেখুন, এটা লোবেরার জন্য একটা বলতে পারেন যে চ্যালেঞ্জ, মোহনবাগানের মতো দলে কোচিং করানো। এবং যেখানে লোবেরা ইন্ডিয়াতে আপাতত যত দলে কোচিং করিয়েছেন সেখানে কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট ছিল, সেটা হচ্ছে ফরেন মিডফিল্ড। একটা না 2-3টে ফরেন মিডফিল্ড কিন্তু তিনি ইউজ করতেন। সেটা অবশ্যই উড়িষ্যা, গোয়া, মুম্বাই সব জায়গায় কিন্তু এই এমএস জাহু তার সাথে সাথে যেতেন। কিন্তু মোহনবাগানে এটার একটা এক্সেপশন আছে। অবশ্যই মোহনবাগানে জয়েন করার পর কিন্তু সার্জিও লোবেরা বলেছেন যে আমার কোনো প্রবলেম নেই, মোহনবাগানে যা টিম আছে আমি একদম স্যাটিসফাইড, আমার কোনো প্লেয়ার লাগবে না, এই টিম নিয়ে আমি কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারবো, সেটা অবশ্যই তিনি বলেছিলেন। কিন্তু আগেন এটা টাফ হয়ে যায় যখন কোনো একটা কোচ একটা প্যাটার্নে খেলান, একটা মিডফিল্ডার লাগে যে পুরো গেমটাকে কন্ট্রোল করবে, ডিফেন্স হোক অ্যাটাক হোক সমানভাবে একটা ভারসাম্য দেওয়ার চেষ্টা করবে। সেখানে অবশ্যই ভারতীয় প্লেয়ার যতই ভালো খেলুক, একটা ফরেনারের যে খামতিটা সেটা কিন্তু ভরাট করতে পারে না। এবং লোবেরার আন্ডারে কিন্তু সেরম বড় মাপের ডিফেন্সিভ মিডফিল্ডার, ফরেন ডিফেন্সিভ মিডফিল্ডাররা খেলে গেছে। তো অর্থাৎ সেটা একটু হলেও কনসার্ন থাকবে লোবেরার জন্য। বাট অ্যাগেন আমরা যেটা বলে থাকি যে বড় কোচ এমনই হবে যারা এরকম সেটব্যাক থেকে একটা ব্যাকআপ প্ল্যান, অন্যরকম প্ল্যান, যে এই যে ফরেন মিডফিল্ডের যে অ্যাবসেন্সটা সেটা কী করে ভরাট করতে পারবে। যদি সেটা করতে পারে নো ডাউট লোবেরা সাকসেসফুল হবেন। বাট এই যে সুরাহাটা সেটা কিন্তু খুব দ্রুত নিতে হবে, নাহলে কিন্তু মোহনবাগানের সমস্যা হবে। কারণ এর পরে যে ব্রেকটা আছে, ফিফা ব্রেকটা, এটাতে শুধু ব্রেক না, অবশ্যই প্লেয়াররা রেস্ট পাবে, একটা নতুন স্টার্ট পাবে, কিন্তু মোমেন্টামও কিন্তু একটা ভাঙার সম্ভাবনা থাকে। সেখান থেকে এতদিন পর 4 তারিখ মোহনবাগান নেক্সট খেলতে নামবে, 4 তারিখ 4 এপ্রিল জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, বিকেল 5টা থেকে ম্যাচ। এবং এক কথায় জামশেদপুরে অ্যাওয়ে ম্যাচ খুব একটা ইজি হয় না, তার উপরে বিকেল 5টার সময় ম্যাচ। এবং গরম যেভাবে পড়ছে ভারতে আপাতত, মার্চ মাসে আপনারা দেখছেন কীরকম হারে গরম পড়ছে, এপ্রিলে কীরকম কন্ডিশন থাকে সেটা কিন্তু দেখার বিষয় হবে। এবং আগেন ইভিনিং গেম সবসময় একটুখানি টাফ হয়, বাট দেখা যাক মোহনবাগান কী করতে পারে নেক্সট ম্যাচে। একেবারে তাই। এবং যেমন মুম্বাই মোহনবাগানের পথে কাটা হয়ে দাঁড়ায়, ঠিক তেমন জামশেদপুরও কিন্তু মোহনবাগানের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে গত মরশুমে। জামশেদপুরের বিরুদ্ধে 2টো যে অ্যাওয়ে ম্যাচ, অবশ্যই গ্রুপ পর্বে যে অ্যাওয়ে ম্যাচ ছিল এবং প্লে অফে যে অ্যাওয়ে লেগটা ছিল, দুটোতেই কিন্তু প্লে অফের অ্যাওয়ে লেগটাতে মোহনবাগান হেরে যায় 2-1 গোলে। এবং গ্রুপ পর্বের যে ম্যাচটা ছিল সেটা কিন্তু মোহনবাগান আটকে যায় জামশেদপুরের কাছে। সুতরাং এবার কিন্তু এই ম্যাচটা আরও বেশি ক্রুশিয়াল। জামশেদপুর মোহনবাগান একই পয়েন্টে রয়েছে এবং অবশ্যই 4 তারিখের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হবে ডিফাইন করার জন্য যে টাইটেলের রেসে কে এগিয়ে যাবে, জামশেদপুর না মোহনবাগান। এবং তার জন্য অবশ্যই আমার মনে হয় মোহনবাগানের বিদেশিদেরকে তাদের ফর্মে ফিরে আসাটা খুব দরকার। অবশ্যই ম্যাকলারেনকে নিয়ে আমি কথা বলবো না, আজকে সেভাবে তিনি সুযোগ পাননি ঠিকই, বাট ডিমি পেট্রাডস এবং রবিনো নট প্লেইং আপ টু দেয়ার পোটেনশিয়াল, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমার মনে হয়। কারণ হ্যাঁ, ডিমি পেট্রাডস এবার প্রথম 2-3টে ম্যাচে যদি আমরা দেখি তাকে সেই পুরনো ছন্দে দেখা গেছে ঠিকই, বাট প্রথম 4টে যে অপোনেন্ট সেটা কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই 4টে টিমকে আমি উইক অপোনেন্ট বলবো না, আমি এটা বলবো যে একবারে লিগ শুরুতে তারা নিজেরা, যেহেতু প্রত্যেকটা টিমই অনেকটা দেরিতে প্রিসিজন স্টার্ট করায়, সে আবার নিজেদেরকে গুছিয়ে নিতে পারেনি, সে কারণে মোহনবাগানের জন্য খুব একটা টাফ হয়নি। কিন্তু মুম্বাইয়ের টিমটা আপনারা আজকে দেখলেন, 4 বিদেশি নিয়ে যথেষ্ট কম্পিটিটিভ একটা ইউনিট মুম্বাই। তো এই ধরনের টিমের বিরুদ্ধে কিন্তু বেশ চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়তে হচ্ছে মোহনবাগানের বিদেশিদের। মোহনবাগানের মাঝমাঠে একজন বিদেশি মিডফিল্ডার না থাকায় ডিমি পেট্রাডস, জেসন কামিংস যারা খেলছেন প্রথম থেকে, তাদের কিন্তু বাড়তি লোড নেওয়ার কথা, সেটা তারা হয়তো নিচ্ছে ঠিকই, কিন্তু সেই মুম্বাইয়ের বক্সে, অপোনেন্ট হাফে বা অপোনেন্টের বক্সে সেই পেনিট্রেটিভ পাস, সেই কি পাস, সেটা কোথাও গিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে না, সেটা কোথাও গিয়ে মিলছে না ডিমি পেট্রাডস বা জেসন কামিংসের থেকে। এবং সেই কারণে হয়তো সেভাবে ওপেন চান্স ক্রিয়েট হচ্ছে না। ব্যাঙ্গালোর বিরুদ্ধে চান্সেস ক্রিয়েট হয়েছিল, গোল আসেনি, কিন্তু আজকে মুম্বাইয়ের বিরুদ্ধে মাত্র দুবার শট অন দ্য টার্গেট, যেটা লাচিংপা বাঁচিয়ে দেয়। প্রথমে অবশ্যই কামিংসের হেডার, কিন্তু সেটা বাদ দিয়ে আর সেরকম ওপেন চান্সেস কিন্তু ক্রিয়েট হয়নি, এবং সেটা অবশ্যই কিন্তু চিন্তার কারণ। আশা করবো ইন্টারন্যাশনাল ব্রেকে যখন ছুটি কাটিয়ে আবার বিদেশিরা ফিরবে, আবার তাদেরকে চেনা ফর্মে দেখা যাবে এবং লোবেরা যে জায়গাগুলো নিয়ে কাজ করা দরকার সেটা নিয়ে তিনি কাজ করবেন। বাট
আজকের এই যে হারটা মোহনবাগানের টাইটেল ধাক্কাতে কত বড়, মোহনবাগানের টাইটেল রেসে কত বড় ধাক্কা লাগতে পারে? একেবারে খাতায় কলমে তো অবশ্যই মোহনবাগান আছে টাইটেল রেসে, কিন্তু যে নেক্সট 4টে ম্যাচ মোহনবাগান খেলতে নামবে সেটা কিন্তু টাফ হবে। কারণ নেক্সট 4টে ম্যাচ আমরা কথাই বলছিলাম যে প্রথম 4টে ম্যাচের পরে যে নেক্সট 4টে ম্যাচ হবে সেখানে টাফ অপোনেন্টস থাকবে এবং মোহনবাগানের প্রবলেম হতে পারে, এবং সেই 4টে ম্যাচের প্রথম 2টো ম্যাচের পর কিন্তু আমরা সেটা দেখতেই পাচ্ছি। জাস্ট একটা পয়েন্ট 2টো ম্যাচ থেকে একটা গোল না করতে পারা, এটা কিন্তু অবশ্যই প্রবলেমেটিক। বাট যে নেক্সট 4টে ম্যাচ আছে, জামশেদপুর, পাঞ্জাবের তো কথা আপনারা জানেন, বাট তারপরে মোহনবাগান কিন্তু আরেকটা অ্যাওয়ে ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে গুয়াহাটিতে, এবং তারপরে কিন্তু ইন্টারকাশির বিরুদ্ধে হোমে। অর্থাৎ নেক্সট 4টে ম্যাচে 2টো অ্যাওয়ে ম্যাচ, 2টো হোম ম্যাচ। আগেন একটা টাফ ফেস ফর মোহনবাগান, কারণ আবার নতুন করে শুরু করতে হবে। এতদিনের একটা ব্রেক যখন থাকবে অবশ্যই একটু তো মোমেন্টামে ইম্প্যাক্ট পড়বে, বাট সেখানে মোহনবাগান কীভাবে ঘুরে দাঁড়ায় সেটা কিন্তু আবারও দেখার বিষয় হবে। এবং ম্যাক্সিমাম গেমই কিন্তু মোহনবাগানের জন্য এখন মোটামুটি 3 পয়েন্টের খেল না, কারণ বাকি যদি টিমের আমরা কথা বলি, ইস্টবেঙ্গল ধরুন বা জামশেদপুর ধরুন বা মুম্বাই সিটি এফসি ধরুন, কারণ তারা এখন লিগ টেবিলের শীর্ষে, স্পেশালি যদি ইস্টবেঙ্গলের কথা বলি, তাদের কিন্তু ম্যাক্সিমাম ম্যাচেস হোমে, অর্থাৎ একটা অ্যাডভান্টেজ সেখানেও থাকবে। বাট অবশ্যই মোহনবাগান চাইবে যাতে তাদের পরের যে নেক্সট 4টে ম্যাচ আছে, এই যে ফেসটা, এটাতে অ্যাটলিস্ট 10 পয়েন্টের মতো যদি তারা তুলে নিতে পারে, তাহলে আমার মনে হয় যে বেটার রেজাল্ট হবে ফর দেম। এরকম সিচুয়েশনে মোহনবাগান যে আগে পড়েনি তা কিন্তু নয়। আমরা যদি লাস্ট সিজন দেখি, যেটা জুয়ান ফেরান্ডো মাঝপথে স্যাক হয়েছিল এবং তারপরে অ্যান্টনিও লোপেজ হাবাস তিনি দায়িত্ব নেন, সেবারও কিন্তু এরকম পরপর 3টে ম্যাচে কিন্তু জয় অধরা ছিল মোহনবাগান, কিন্তু সেখান থেকেও কিন্তু মোহনবাগান ফিরে এসে তারা লিগ শিল্ড চ্যাম্পিয়ন কিন্তু হয়েছিল। সুতরাং এবারও এরকম অনেকটা সিচুয়েশনটা প্রায় সেম, কিন্তু এখান থেকেই এই মোহনবাগান টিমটা কতটা স্ট্রং কামব্যাক করে সেটাই দেখায়, এবং সেটাই প্রমাণ করে মোহনবাগান আসলে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার কিনা। মোহনবাগান সেটা করে দেখাতে পারবে নাকি সেটা সময়ই বলবে। বাট আপাতত আমাদের এই 5 পয়েন্টার্স ভিডিও এখানেই শেষ করছি। যুবভারতী থেকে সাইন অফ করছি আমি রাহুল, এবং আমার সাথে রয়েছে সোমনাথ। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।